আজকে আমরা ইনশাল্লাহ ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস কোয়েশ্চেন টাইপটা দেখব। এইটা রিডিং সেকশনের আনকমন কোয়েশ্চেন টাইপগুলোর মধ্যে একটা। খুব বেশি কমন না, মোটামুটি, বা মোটামুটির চাইতে একটু কম। তো স্বাভাবিকভাবেই আমরা অন্য সকল প্রশ্নের মতো এটাও শুরু করব ইনস্ট্রাকশন পড়ার মাধ্যমে। ইনস্ট্রাকশনে কি লেখা আছে? কমপ্লিট ইচ সেন্টেন্স উইথ দ্য কারেক্ট এন্ডিং এ টু ই। রাইট দ্য কারেক্ট লেটার এ টু ই ইন বক্সেস 38 to 40 অন ইউর আনসার শিট। তো এখানে মূলত যেটা বলছে সেটা হলো যে এগুলো হলো আমার কোয়েশ্চেন। 38, 39, 40, এই তিনটা হচ্ছে আমার কোয়েশ্চেন। আর প্রত্যেকটা কোয়েশ্চেনে একটা একটা করে সেন্টেন্স দিছে। এটা একটা সেন্টেন্স, এটা একটা সেন্টেন্স, নিচে আর একটা সেন্টেন্স। এবং আমার কাজ হচ্ছে যে এই সেন্টেন্স এটা ইনকমপ্লিট, এ প্রত্যেকটা সেন্টেন্স ইনকমপ্লিট। 38 ইনকমপ্লিট, 39, 40 সবগুলা ইনকমপ্লিট। আবার এইগুলা কমপ্লিট হবে যখন এই নিচের যে অপশন এ টু ই যে অপশনগুলো আছে এগুলার মধ্য থেকে যদি আমি যে কোনো একটা বাক্য নিয়ে এইখানের বাক্যর পাশে বসাই তাহলে আমার সেন্টেন্সটা কমপ্লিট হবে। তো আশা করতেছি কাজটা বুঝতে পারছেন। মোটামুটি যে কোনো বাক্য বসালেই আমাদের কাজ হয়ে যাবে। কোন কাজ হবে? সেন্টেন্স কমপ্লিট হবে। কিন্তু আমার সেন্টেন্স কমপ্লিশনটা ভুল হতে পারে। তা আমাকে মূলত সেন্টেন্স কমপ্লিট করে দেখতে হবে যে এটা প্যাসেজের সাথে মিলতেছে কিনা, অথবা অন্যভাবে বললে প্যাসেজ থেকে দেখে তারপর বুঝে আমাকে মূলত সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। অর্থাৎ অর্থাৎ 38 নম্বর কোয়েশ্চেন যেটা, যেখানে লেখা আছে থিঙ্কিং লাইক এ সাকসেসফুল আইকনোক্লাস্ট ইজ ডিমান্ডিং, যে একজন সফল আইকনোক্লাস্টের মতো চিন্তা ভাবনা করাটা ডিমান্ডিং বা কঠিন। বিকজ, কেননা। তো আহ, আচ্ছা, এর আগে আইকনোক্লাস্ট শব্দটার একটু ব্যাখ্যা করে ফেলি। আইকনোক্লাস্ট শব্দের অর্থ কি? আইকনোক্লাস্ট এর সরাসরি কোনো বাংলা আছে কিনা আমার জানা নাই, আমি সম্ভবত খুঁজে পাই নাই। এজন্য ব্যাখ্যামূলক অর্থ করতেছি। আইকনোক্লাস্ট হচ্ছে এমন ব্যক্তি যে সমাজের ধরাবাঁধা বা গতবাঁধা নীতি ট্রেডিশন এগুলাকে অস্বীকার করে এবং এগুলার যে ধারা এগুলাকে সে ভাঙতে চায়, মূলত তাকে আইকনোক্লাস্ট বলা হয়। আহ অনেকটা একজন রেভলিউশনারি ব্যক্তির মতো, যার চিন্তা ভাবনা হচ্ছে যে সমাজের বর্তমান যেই ট্রেডিশন গুলো আছে ওগুলাকে উপনোদন করে নতুন কোনো একটা কিছুর আবির্ভাব ঘটানো, নতুন ট্রেডিশন, নতুন চিন্তা ভাবনার আবির্ভাব ঘটানো। এইরকম ব্যক্তিকে বলা হয় আইকনোক্লাস্ট। তো এখানে কি বলতেছে? থিঙ্কিং লাইক এ সাকসেসফুল আইকনোক্লাস্ট ইজ ডিমান্ডিং বিকজ ইট, যে একজন সফল আইকনোক্লাস্টের মতো চিন্তা ভাবনা করাটা কঠিন, কেননা। তারপর সেন্টেন্সটা ইনকমপ্লিট। এখন আমরা এ থেকে ই পর্যন্ত যেই অপশনটা আমাদের এটার সাথে মিলবে ওইটা আমরা বসিয়ে দেব। এখন কোনটা মিলবে এটা তো আসলে আমরা বুঝতে পারবো না শুধু পড়ার মাধ্যমে। এটা বুঝতে হলে আমাদেরকে আগে পেসেজে যেতে হবে এবং পেসেজে এই বাক্যের তথ্য বা এই বাক্যের প্যারালাল বাক্যটা খুঁজে বের করতে হবে। তখন এই বাক্যের প্যারালাল বাক্য বা এই বাক্যের তথ্যটা যখন আমি খুঁজে বের করব, তখন ওইটা পড়ার পর তারপর যদি আমি অপশনগুলো পড়ি তাহলে আমি সহজেই ধরতে পারবো যে এখানে আসলে কোনটাকে বসালে 38 নাম্বার কোয়েশ্চনের সেন্টেন্সের পরে এই অপশনগুলোর মধ্যে থেকে কোন অপশনটা বসালে আমাদের আনসারটা কারেক্ট হবে। এটা আমি একমাত্র তখনই বুঝতে পারবো। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে কোয়েশ্চেন আছে তিনটা কিন্তু অপশন দিয়ে রাখছে পাঁচটা। অর্থাৎ যে কোনো দুইটা অপশন আমার কাজেই লাগবে না। এটা কেন করছে? এটা এই কারণে করছে যে যদি অপশনও তিনটা দিত আপনি একটা দুইটা দুইটা মিলালে আর 3 নাম্বারটা মিলিয়ে ফেলতে পারতেন। এটা আর দেখাই লাগতো না, চেক করা লাগতো না। তো পাঁচটা দেওয়ায় আপনার মূলত কাজটা বাড়ছে এবং এটার মাধ্যমে মূলত আপনার রিডিং এবং কম্প্রিহেনশন স্কিলটা তারা টেস্ট করতে পারতেছে। না হলে দেখা যাবে যে একটা মার্ক আপনি এমনিতেই পেয়ে যাচ্ছেন। এগুলো হলো মূল আনসারিং স্ট্র্যাটেজি ম্যাচিং সেন্টেন্স এন্ডিংস এর ক্ষেত্রে। এখন আমরা আনসারিং স্ট্র্যাটেজি যেগুলো আলোচনা করলাম এগুলা
পয়েন্ট আকারে একবার দেখে নিই। প্রথমে রিড দ্য ইনস্ট্রাকশনস কেয়ারফুলি, দেন রিড দ্য কোয়েশ্চেন্স ওয়ান এট এ টাইম। আমরা কোয়েশ্চেন গুলা একটা একটা করে পড়বো। একটা একটা করে পড়বো মানে কি, যেমন এখানে 38 নম্বর কোয়েশ্চেন আছে, প্রথমে 38 নম্বর কোয়েশ্চেনটা পড়বো, তারপর আমরা প্যাসেজে যাব, গিয়ে এই প্রশ্নের মধ্যে থাকা তথ্যটা খুঁজে বের করব, এবং এই এই অপশনগুলা থেকে কোনটা বসালে ওই প্যাসেজের তথ্য এর অনুরূপ তথ্য আমরা পাবো, ওইটা আমরা বের করব। তাহলে কোয়েশ্চেনগুলো আমরা ওয়ান এট এ টাইম বা একটা একটা করে পড়বো। ফাইন্ড দ্য প্যারালাল সেন্টেন্স ফ্রম দ্য প্যাসেজ। যে কোয়েশ্চেনটা পড়বো, অর্থাৎ 1 নম্বর কোয়েশ্চেনটা, প্রথম কোয়েশ্চেনটা পড়ার পর আমরা ওইটার প্যারালেল বা ওইটার সমান্তরাল যেই বাক্য আছে ওইটা মূলত আমরা প্যাসেজ থেকে খুঁজে বের করব। ম্যাচ ইউর ফাইন্ডিংস উইথ দ্য অপশনস। তারপর আমি এইটা থেকে যেটা শিখতে পারবো, যেটা বুঝতে পারবো, ওইটা আমি মাথায় রেখে অপশনগুলো পড়বো এবং অপশনের সাথে মিলাবো। যেটা মিলবে ওইটা আমি বসিয়ে দেবো। অলসো ট্রাই টু মেক লজিক্যাল এন্ড গ্রামাটিক্যাল সেন্স অফ ইউর আনসার। অনেক সময় দেখা যাবে যে আপনার কাছে মনে হচ্ছে হয়তো এই অপশনটা সঠিক, এই অপশনটা বসালে আমার আনসার হয়ে যাচ্ছে, কিন্তু লজিক্যালি বা গ্রামাটিক্যালি ওইটা সেন্স মেক করতেছে না। তখন আহ, আপনার আসলে স্কেপটিক হওয়া দরকার, তখন আপনার আসলে সংশয়বাদী হওয়া দরকার, এবং আপনাকে ডাবল চেক করা দরকার যে আপনার আনসার হয়েছে কিনা। কারণ আহ, যেই আনসারটা বসানোর পর আনসারটা লজিক্যাল হয় না বা গ্রামাটিক্যাল হয় না, ওই আনসারটা ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। দ্য কোয়েশ্চেন্স উইল কাম ইন দ্য প্যাসেজ ইন অর্ডার। অর্থাৎ কোয়েশ্চেন গুলা প্যাসেজে সিরিয়ালে আসবে, অর্থাৎ 38 নম্বর কোয়েশ্চেন প্রথমে আসবে, তারপর 39 আসবে, তারপর 40 আসবে। সো এখানে ওই টেনশনটা নাই যে কোন প্রশ্ন আগে আসবে আর কোন প্রশ্ন পরে আসবে। তবে হ্যাঁ, অপশনগুলা কিন্তু আবার সিরিয়ালি আসবে না, অপশনগুলা বরং আপনাকে খুঁজে বের করতে হবে। অপশনগুলো সিরিয়ালি আসলে তো এটা আর এক্সামই হতো না, প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা বসায় দিলেই হতো। আচ্ছা, তারপর গতানুগতিক যে বিষয়টা, যে আমরা কোয়েশ্চেন গুলা, এটা মাথায় রাখবো যে কোয়েশ্চেন গুলো অনেক বেশি প্যারাফ্রেজ হয়, এই কারণে আমাদের ফোকাস হারানো যাবে না। তো প্যারাফ্রেজড হওয়ার কারণে দেখা যাবে যে আমি হুবহু সেন্টেন্সটা প্যাসেজ থেকে খুঁজে পাবো না, প্যাসেজের কোয়েশ্চেনের যে ইমপ্লিকেশন ওইটা আমি প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে, এবং তারপর প্যাসেজের ওই অংশটা পড়ে আমাকে ডিসিশন নিতে হবে যে অপশনের কোন সেন্টেন্স এন্ডিং এর সাথে প্যাসেজের কথাগুলো মিলতেছে। তাহলে এখন আমরা এটা সলভ করে ফেলবো, যেহেতু এখানে মাত্র 3টা কোয়েশ্চেন আছে, আমি 5 থেকে 6 মিনিট দিতে পারবো। 5 থেকে 6 মিনিটের মধ্যে কোয়েশ্চেনটা সলভ করে ফেলুন, তারপর আমরা একসাথে সলভ করবো ইনশাল্লাহ। আমরা সলভ করে ফেলি একসাথে। 38 নম্বর কোয়েশ্চেন, প্রথমে 38 নম্বর কোয়েশ্চেনটাতে কি বলা হয়েছিল আমরা একটু আগে দেখছি, যে থিঙ্কিং লাইক এ সাকসেসফুল আইকনোক্লাস্ট ইজ ডিমান্ডিং। যে একজন সফল আইকনোক্লাস্টের মতো চিন্তা ভাবনা করতে পারাটা একটা ডিমান্ডিং কাজ। ডিমান্ডিং মানে কঠিন কাজ। বিকজ ইট, কেননা। এখন তাহলে আমরা কয়েকটা জিনিস আমরা দাগিয়ে নিলাম কিওয়ার্ড হিসাবে, সাকসেসফুল, আইকনোক্লাস্ট এবং ডিমান্ডিং। সাকসেসফুল মানে সফল, হ্যাঁ, অর্থাৎ একজন ভালো সফল আইকনোক্লাস্ট হতে চাইলে আহ, এমন কিছু জিনিস দরকার হয় যেগুলা আহ, কঠিন, এই জন্য আইকনোক্লাস্ট হওয়াটাও কঠিন। সফল আইকনোক্লাস্ট হওয়াটা ডিমান্ডিং। তাহলে মূলত এই জিনিসগুলা মাথায় রেখে আমরা আমাদের খুঁজবো। হ্যাঁ, আরেকটা শব্দ আছে, এটাও মাথায় রাখা দরকার, থিঙ্কিং, চিন্তা ভাবনা করা। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো মাথায় রেখে আমরা প্যাসেজ চষে বেড়াবো, প্যাসেজের মধ্যে এই বিষয়গুলো নিয়ে ঠিক কোথায় আলোচনা আছে। যেহেতু এটা প্যাসেজের শেষ দিকের অংশ, 38 39 নম্বর কোয়েশ্চেন, সো আমরা প্যাসেজের একেবারে শেষ দিকে চলে আসলাম। দেখি এখানে কি লেখা আছে। ফাইনালি, টু বি সাকসেসফুল আইকনোক্লাস্ট, দেখেন আমরা প্রথমেই পেয়ে গেছি যে সাকসেসফুল আইকনোক্লাস্ট, আমরা দুইটা শব্দ পেয়ে গেছি অলরেডি কিওয়ার্ড হিসেবে। Finally, to be successful iconoclasts, individuals must sell their ideas to people. এখানে আইডিয়ার কোথাও পাইছি যে সফল আইকনোক্লাস্ট হতে চাইলে প্রত্যেকের উচিত যে সে যেন
অন্যের কাছে নিজের আইডিয়াগুলা, মানুষের কাছে নিজের আইডিয়াটা বিক্রি করতে পারে, বেচতে পারে। অর্থাৎ নিজের আইডিয়া মানুষকে খাওয়াতে পারে, গিলাতে পারে। নিজের আইডিয়া মানুষের সাথে শেয়ার করে মানুষকে নিজের আইডিয়ার প্রতি কনভিন্স করতে পারে। কেন আইকনোক্লাস্ট হওয়ার জন্য এটা জরুরি? কারণ আইকনোক্লাস্ট কি করতেছে? সে সমাজের গথ বাঁধা, ধরা বাঁধা নিয়ম নীতির বিরোধিতা করতেছে। স্বাভাবিকভাবেই আহ যেই সব নিয়ম নীতিতে মানুষ অভ্যস্ত, মানুষ এগুলার পক্ষে থাকবে। সো কেউ যদি সফল আইকনোক্লাস্ট হতে চায়, তাহলে তার উচিত খুব গভীরভাবে মানুষের চিন্তা ভাবনাকে প্রভাবিত করা। তা না হলে মানুষ তাদের গতবাঁধা চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে পারবে না। তো আইডিয়া দিয়ে আসলে চিন্তাধারার কথা বোঝানো হয়েছে, চিন্তা ভাবনার কথা বোঝানো হয়েছে, যে আমরা কোয়েশ্চেনে যেটা দিয়েছিলাম, থিঙ্কিং লাইক এ সাকসেসফুল আইকনোক্লাস্ট। দিস ইজ ওয়্যার সোশ্যাল ইন্টেলিজেন্স কামস ইন। যে এই জায়গায় সামাজিক বুদ্ধিমত্তার গুরুত্ব বোঝা যায়। তাহলে একটা পয়েন্ট আমরা পেলাম, সেটা হলো যে একজন সফল আইকনোক্লাস্ট হওয়ার জন্য মানুষকে যে নিজের আইডিয়াটা খাওয়াতে হবে, ওইটার জন্য সোশ্যাল ইন্টেলিজেন্স থাকা চাই। সোশ্যাল ইন্টেলিজেন্স মানে সামাজিক বুদ্ধিমত্তা, অর্থাৎ সমাজ কিভাবে চলে, মানুষের সাথে সমাজের সম্পর্ক কি, মানুষ কিভাবে আসলে একজন আরেকজনের সাথে ইন্টারেক্ট করে, এই জিনিসগুলা, তারপর মানুষের আবেগ, এই জিনিসগুলা বুঝতে পারলে সফলভাবে একজন আইকনোক্লাস্টের মতো কাজ করা যাবে। সোশ্যাল ইন্টেলিজেন্স ইজ দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ম্যানেজ পিপল ইন এ বিজনেস সেটিং। তারপর সোশ্যাল ইন্টেলিজেন্সকে এটার একটা পরিচয় দিতেছে, যে সোশ্যাল ইন্টেলিজেন্স হলো একটা এবিলিটি, এটা একটা সক্ষমতা। কিসের সক্ষমতা? টু আন্ডারস্ট্যান্ড এন্ড ম্যানেজ পিপল ইন বিজনেস সেটিং। যে একটা বিজনেস পরিবেশে, একটা ব্যবসায়িক পরিবেশে মানুষদেরকে বুঝতে পারা এবং মানুষদেরকে ম্যানেজ করতে পারার যে বুদ্ধিমত্তা, যে সক্ষমতা, ওইটাকে বলা হয় সোশ্যাল ইন্টেলিজেন্স। ইন দ্য লাস্ট decade there has been an explosion of knowledge about the social brain and how the brain works when groups coordinate decision making. যে এই গত 10 বছরে, গত দশকে কিছু জিনিস ঘটছে, এর মধ্যে একটা হচ্ছে an explosion of knowledge about the social brain। যে মানুষের ব্রেইনের সামাজিক অংশ, যেটা সমাজ নিয়ে কাজ করে, যে অংশ, ওই অংশ সংক্রান্ত জ্ঞানের, তথ্যের একটা বিস্ফোরণ ঘটছে। হাউ দ্য ব্রেইন ওয়ার্কস when groups coordinate decision making। এবং এই সংক্রান্ত তথ্যেরও বিস্ফোরণ ঘটছে, যে কিভাবে মানুষ দলগতভাবে সিদ্ধান্ত নিলে আহ সেটা, সেই সিদ্ধান্তটা আসলে কিভাবে কাজ করে, এই সিদ্ধান্ত মানুষ পৌঁছায় কিভাবে। তাহলে এখানে আমরা এতটুকু পর্যন্ত পড়ছি। আমরা আবার কোয়েশ্চনে চলে যাব, দেখবো যে এতটুকুর মধ্যে আনসার আছে কিনা। এতটুকুর মূল কথা হলো যে সাকসেসফুল আইকনোক্লাস্ট হওয়ার জন্য সোশ্যাল ইন্টেলিজেন্স দরকার হয়, এবং সোশ্যাল ইন্টেলিজেন্স হচ্ছে সামাজিক বুদ্ধিমত্তা। Now let's go back to the questions list and let's see if we can find our answer. আচ্ছা, তাহলে এখন আমরা অপশনগুলোতে চলে যাচ্ছি। অপশন এতে কি বলা হয়েছে? রিকোয়ার্স বোথ পারসেপচুয়াল এন্ড সোশ্যাল ইন্টেলিজেন্স স্কিলস। আচ্ছা, তো এখানে দেখেন আমরা একটা কিন্তু পাইছি, সোশ্যাল ইন্টেলিজেন্স দরকার আছে। সো এটা কিন্তু আমার আনসার হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, পারসেপচুয়াল, এই জিনিসটা শুধু বাকি। এই জিনিসটা আমরা খুঁজে দেখবো পাই কিনা। তবে এর আগে বাকি অপশনগুলো একবার পড়ে ফেলি, বুঝার চেষ্টা করি এগুলা আনসার হওয়ার সম্ভাবনা আছে কিনা। বিতে বলা হয়েছে ফোকাসেস অন হাউ গ্রুপস ডিসাইড অন অ্যান অ্যাকশন। না, এটা আনসার না। এটা আমরা পাইছি, বাট এটা আমাদেরই প্রশ্নের আনসার না। এটা হলো মূলত সোশ্যাল ইন্টেলিজেন্স কি, এই সংক্রান্ত যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, ওইটার আনসার হতে পারে। ওয়ার্কস ইন মেনি ফিল্ডস বোথ আর্টিস্টিক এন্ড সায়েন্টিফিক, এইটাও আনসার না। অর্থাৎ এটা আমরা এখন পর্যন্ত পাইনি। লিভস ওয়ান ওপেন টু ক্রিটিসিজম এন্ড রিজেকশন, এটাও আমরা পাই নাই। ইনভলভস আন্ডারস্ট্যান্ডিং হাউ অর্গানাইজেশনস ম্যানেজ পিপল, অর্গানাইজেশন গুলো মানুষকে কিভাবে ম্যানেজ করে, এইটা না, এইটাও পাই নাই আমরা। এইটাও মিলতেছে না আসলে। তাহলে এর সাথে বেশি মিলতেছে, বাকিগুলো মিললে মিলতেও পারে, আমরা যেহেতু পুরোটা পড়ি নাই। আরেকটু পড়লে হয়তো বুঝে যাবে। পারসেপচুয়াল যে বিষয়টা, এটা আমরা পাই কিনা দেখবো। আচ্ছা, পারসেপচুয়াল হলো, পারসেপশন থেকে আসছে। পারসেপচুয়াল শব্দটা আসছে পারসেপশন থেকে। পারসেপশন হলো অনুধাবন করা, এবং আরো বিস্তারিত যদি বলতে হয়, তাহলে পারসেপশন হচ্ছে মানুষের অনুধাবন করার পদ্ধতি। একটা জিনিস মানুষ কিভাবে অনুধাবন করে, এবং এই অনুধাবন করার ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর কাজ করে, এই সংক্রান্ত বিষয়কে
মূলত বোঝানো হচ্ছে পারসেপচুয়াল দিয়ে। রিকোয়ার্স বোথ পারসেপচুয়াল এন্ড সোশ্যাল ইন্টেলিজেন্স স্কিলস, যে মানুষের অনুভূতি, মানুষের চিন্তাধারা, মানুষের ডিসিশন মেকিং এগুলা বুঝার ক্ষমতা এবং সোশ্যাল ইন্টেলিজেন্সের দক্ষতা থাকা দরকার। তাহলে আমরা দেখি সোশ্যাল ইন্টেলিজেন্স অলরেডি পাইছি, এখন আমরা দেখব পারসেপচুয়াল এবিলিটির ব্যাপারে কোনো আলোচনা আছে কিনা। আচ্ছা, সোশ্যাল ইন্টেলিজেন্সের ব্যাপারে এখানে টু আন্ডারস্ট্যান্ড এন্ড ম্যানেজ পিপুল, আন্ডারস্ট্যান্ড বলার মাধ্যমে কিন্তু পারসেপচুয়াল অংশটা চলে আসছে, বাট স্টিল আমরা আরেকটু স্পেসিফিকলি আনসারটা খুঁজে দেখি। নিউরোসায়েন্স হ্যাজ, আচ্ছা নিউরোসায়েন্স কি? নিউরোসায়েন্স হচ্ছে মূলত ব্রেইন বিজ্ঞান বলা যায়, মস্তিষ্ক সংক্রান্ত চিকিৎসা বিজ্ঞানের যেই শাখা বা বিজ্ঞানের যেই শাখা মস্তিষ্ক নিয়ে কাজ করে, ব্রেইন নিয়ে কাজ করে, এটাকে নিউরোসায়েন্স বলা হয়। নিউরো এবং সায়েন্স, নিউরো হচ্ছে মূলত ব্রেইনের ইউনিট, নিউরন বা নার্ভের ইউনিট, তো এইটা থেকেই মূলত শব্দটা আসছে। নিউরোসায়েন্স হ্যাজ রিভিলড হুইচ ব্রেইন সার্কিটস আর রেসপন্সিবল ফর ফাংশনস লাইক আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আদার পিপল থিঙ্ক, এমপ্যাথি, ফেয়ারনেস অ্যান্ড সোশ্যাল আইডেন্টিটি। যে নিউরোসায়েন্স বা এই যে চিকিৎসা, এই যে বিজ্ঞান, এটা বর্তমানে রিভিল করছে, প্রকাশ করছে যে ব্রেইনের কোন সার্কিট গুলা আর রেসপন্সিবল ফর ফাংশনস লাইক আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আদার পিপল থিঙ্ক, যে কোন সার্কিট গুলা মূলত কাজ করে এই ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং হোয়াট আদার পিপল থিঙ্ক, যে অন্য মানুষ আসলে কি চিন্তা করতেছে এইটা বোঝার জন্য ব্রেইনের কোন অংশটা কাজ করে। এমপ্যাথি, এমপ্যাথি হচ্ছে সহানুভূতি, একটু গভীর সহানুভূতি। ফেয়ারনেস অর্থাৎ ইনসাফ, অ্যান্ড সোশ্যাল আইডেন্টিটি সামাজিক পরিচয়। These brain regions play key roles in whether people convince others of their ideas. এই যে ব্রেইনের এই অংশগুলা মূলত কি রোল প্লে করে, অর্থাৎ এগুলা খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখে কোন ক্ষেত্রে? whether people convince others of their ideas, কোন ক্ষেত্রে? অন্য মানুষকে নিজের আইডিয়াগুলার প্রতি কনভিন্স করার ক্ষেত্রে। পারসেপশন ইজ ইম্পর্ট্যান্ট ইন সোশ্যাল কগনিশন টু। এতক্ষণে আমরা পারসেপশনের পয়েন্টটা পেলাম, পারসেপশন ইজ ইম্পর্টেন্ট ইন সোশ্যাল কগনিশন টু। যে সোশ্যাল কগনিশন, কগনিশন মানেও কগনিশন শব্দটাও পারসেপশনের সাথে রিলেটেড, অলমোস্ট সিমিলার, কিছু পার্থক্য আছে। কগনিশন দিয়ে বোঝায় ব্রেইন, আমাদের ব্রেইন কোনো একটা জিনিসকে কিভাবে গ্রহণ করে, অনুধাবন করে এবং বুঝে, ওইটা দিয়ে মূলত, ওইটাকে মূলত কগনিশন বলা হয়। তাহলে perception is important in social cognition too. The perception of someone's enthusiasm or reputation can make or break a deal. Understanding how perception becomes intertwined with social decision making shows why successful iconoclasts are so rare. তো মূলত এই যে লাস্টের লাইন, এইটার মধ্যে আমাদের আনসারটা খুব স্পেসিফিকলি চলে আসছে। এখানে একটা আনসারের জন্য আমাদের পুরো প্যারাগ্রাফটা পড়তে হলো, কিন্তু হয়তো দেখা যাবে পরবর্তী আনসারগুলা এক একটা সেন্টেন্সে চলে আসছে। আন্ডারস্ট্যান্ডিং হাউ পারসেপশন বিকামস ইন্টারটুইন্ড উইথ সোশ্যাল ডিসিশন মেকিং, যে পারসেপশনের সাথে সোশ্যাল ডিসিশন মেকিং কিভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা বুঝার মাধ্যম, এটা বুঝলেই বোঝা যায় যে ওয়াই সাকসেসফুল আইকনোক্লাস্ট আর সো রেয়ার, এটা বুঝলেই বোঝা যায় যে কেন সফল আইকনোক্লাস্টের অভাব এত বেশি। তাহলে আমার মনে হয় যে আমাদের আনসার কোয়াইট ক্লিয়ার। 38 নম্বর কোয়েশ্চেনের আনসার হবে এ। তাহলে পুরো সেন্টেন্সটা যদি আমরা একবার পড়ি, থিঙ্কিং লাইক এ সাকসেসফুল আইকনোক্লাস্ট ইজ ডিমান্ডিং বিকজ ইট রিকোয়ার্স বোথ পারসেপচুয়াল অ্যান্ড সোশ্যাল ইন্টেলিজেন্স স্কিলস। একসাথে পড়ার মাধ্যমে আমরা বুঝলাম যে লজিক্যাল বা গ্রামাটিক্যাল কোনো অসঙ্গতিও নাই। তাহলে আমরা এখন মোটামুটি নিশ্চিতভাবেই এ কে 38 নম্বরের আনসার হিসেবে সিলেক্ট করে ফেললাম, এবং এটা কেটে দিলাম যেন পরবর্তী অপশনগুলো চেক করার সময় এটা আমাকে ডিস্টার্ব না করে। পরবর্তী কোয়েশ্চেন 39। The concept of social brain is useful to iconoclasts because it, যে সোশ্যাল ব্রেইনের যে কনসেপ্টটা, এটা আইকনোক্লাস্টদের জন্য
উপকারী। কেন উপকারী? এ তো কাটা, এ তো আমরা অলরেডি পেয়ে গেছি। বি তে দেখি ফোকাসেস অন হাউ গ্রুপস ডিসাইড অন অ্যান অ্যাকশন। আচ্ছা, অপশনগুলোতে আমরা পড়ে যাব, কারণ শুধু অপশনগুলো পড়ে আর তো আমরা আনসার পাবো না। এই জন্য প্রথমে এপিসোড থেকে আমরা আনসারটা বের করে ফেলবো, তারপর অপশনগুলোর সাথে মিলিয়ে দেখবো। তাহলে এখানে মেইন কি, যে সোশ্যাল ব্রেইন কেন আইকনোক্লাস্টদের জন্য উপকারী। আমার মনে হচ্ছে আমরা যে প্যারাগ্রাফটা পড়ছি এখানের মধ্যেই আনসারটা আছে। সো আমরা এই প্যারাগ্রাফ থেকে আবার খুঁজে বের করার চেষ্টা করব যে আসলেই আমাদের আনসারটা এই প্যারাগ্রাফে আছে কিনা। সোশ্যাল ব্রেইন শব্দটা আমরা খুঁজি, এই যে সোশ্যাল ব্রেইন। In the last decade, there has been an explosion of knowledge about the social brain and how the brain works when groups coordinate decision making. তাহলে সোশ্যাল ব্রেইনের ব্যাপারে আমরা একটা জিনিস জানতে পারছি, যে আহ, এটা মূলত কি নিয়ে কাজ করে, যে হাউ দ্য ব্রেইন ওয়ার্কস when groups coordinate decision making, যে গ্রুপ হিসাবে যখন আমরা একটা সিদ্ধান্ত নেই একসাথে মিলে, তখন এটা আসলে কিভাবে কাজ করে, ব্রেইনটা কিভাবে ফাংশন করে। আচ্ছা, এতটুকু আমরা দেখলাম। এখন আবার আমরা অপশনগুলো দেখি দেখি তো কোনোটার সাথে মিলে কিনা। ফোকাসেস অন হাউ গ্রুপস ডিসাইড অন অ্যান অ্যাকশন, আচ্ছা এটা কিন্তু মিলতেছে হুবহু। তাহলে বিটা আমাদের আনসার হতে পারে, এত কাটা, বি আমাদের আনসার হতে পারে। সেই দেখি ওয়ার্কস ইন মেনি ফিল্ডস, আচ্ছা না এটা হয় নাই, সো এটা আনসার হবে না। ডি তে দেখি লিভস ওয়ান অপশন ওপেন ওপেন, না এটাও না। ইনভলভস আন্ডারস্ট্যান্ডিং হাউ অর্গানাইজেশনস ম্যানেজ পিপুল, ইটাও কিন্তু আমাদের আনসার হতে পারে। আহ, এখনো পুরোপুরি বোঝা যাচ্ছে না, তবে আমার মনে হচ্ছে বিটা আনসার হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে চলুন আমরা আরেকবার দেখে আসি, আর একটু শিওর হওয়ার জন্য। Social brain, no, no, no. Neuroscience has revealed which brain circuits are responsible for functions like understanding what other people think, empathy, fairness. ওকে 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 ওকে, না এখানে আসলে অর্গানাইজেশন মানুষকে কিভাবে ম্যানেজ করে এই সংক্রান্ত কোনো আলোচনা আসে নাই, যেহেতু অপশন ই তে অর্গানাইজেশন রিলেটেড আলোচনা। সো আমার মনে হয় যে এটা আমাদের আনসার হবে না, আমাদের আনসার হবে এটা। তাহলে 39 নম্বর কোয়েশ্চেনের আনসার হিসেবে আমরা লিখে ফেললাম বি, প্রথমটা এ। ও তাহলে আনসার গুলো আসলে সিরিয়ালে চলে আসছে, দারুণ একটা ঘটনা। ওকে, আমাদের হাতে আর তিনটা অপশন আছে, এবং এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটাই কারেক্ট হবে 40-এর ক্ষেত্রে। এই কোয়েশ্চেন টাইপটা কিন্তু অনেকটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের মতো, মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের মতোই বলতে গেলে এক্স্যাক্টলি। 40 কি বলা হয়েছে, আইকনোক্লাস্ট আর জেনারেলি অ্যান অ্যাসেট বিকজ দেয়ার ওয়ে অফ থিঙ্কিং, যে আইকনোক্লাস্টরা হলো এক ধরনের অ্যাসেট, অ্যাসেট মানে সম্পদ, বিকজ দেয়ার ওয়ে অফ থিঙ্কিং, কেননা তারা যেইভাবে চিন্তা ভাবনা করে এইভাবে চিন্তা ভাবনা করলে কিছু একটা ঘটে। তো ওই যেটা ঘটে এটার কারণে তারা মূলত অ্যাসেট বা সম্পদ বা মূল্যবান সম্পদ। তাহলে এটা আমরা খুঁজে বের করি। আমরা এই সংক্রান্ত কোনো আলোচনা প্রথম প্যারাগ্রাফে পাই নাই, সো সেকেন্ড প্যারাগ্রাফে আছে, এটা আমরা মোটামুটি শিওর হলেই বলে ফেলতে পারি। Iconoclasts create new opportunities in every area from artistic expression to technology to business. যে আইকনোক্লাস্টরা কি করে, নতুন নতুন সুযোগ বের করে, নতুন নতুন অপরচুনিটি বের করে ইন এভরি এরিয়া, প্রত্যেকটা ক্ষেত্রেই, ফ্রম আর্টিস্টিক এক্সপ্রেশন, হোক সেটা শৈল্পিক আত্মপ্রকাশ প্রকাশ, অথবা টু টেকনোলজি টু বিজনেস, হতে পারে সেটা টেকনোলজির ক্ষেত্রে, আবার হতে পারে সেটা ব্যবসার ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রেই তারা অবদান রাখতে পারে। They supply creativity and innovation not easily accomplished by committees, যে তারা এমন এমন সব সৃজনশীলতা এবং নতুনত্ব তৈরি করতে পারে যেগুলা সাধারণত বিভিন্ন কমিটিও তৈরি করতে পারে না। রুলস aren't important to them, কেন? কারণ বিধিনিষেধ আইন কানুন তাদের কাছে গুরুত্বপূর্ণ না। আমরা তো আগেই বলছিলাম যে আইকনোক্লাস্টরা ধরাবাঁধা নিয়মের
বাইরে চলে যায় এবং ধরাবাঁধা নিয়মগুলোর বিরোধিতা করে। আইকনোক্লাস্ট ফেস, আচ্ছা এতটুকু পড়ছি, এখন এতটুকুর সাথে আমরা একটু মিলিয়ে দেখি। এখানে মূলত কি বলা হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে তারা অবদান রাখতে পারে, তারা অনেক বেশি সৃজনশীলতা এবং নতুনত্ব আনতে পারে। এ শেষ, বিও শেষ। এখন আমরা সিতে দেখি কি আছে, ওয়ার্কস ইন মেনি ফিল্ডস বোথ আর্টিস্টিক অ্যান্ড সায়েন্টিফিক। আচ্ছা, আইকনোক্লাস্টরা সায়েন্টিফিক এবং আর্টিস্টিক ফিল্ড সহ আরো বিভিন্ন ফিল্ডে কাজ করে, এটা কিন্তু আমরা পাইছি। সো আমাদের আনসারটা কিন্তু সি হওয়ার সম্ভাবনা আছে। তারপরে ডিতে দেখি, লিভস ওয়ান ওপেন টু ক্রিটিসিজম এন্ড রিজেকশন, যে আইকনোক্লাস্ট হলে দেখা যায় যে ক্রিটিসিজমের শিকার হতে হয় এবং রিজেকশনের শিকার হতে হয়, এটা এখনো পাই নাই। ইনভলভস আন্ডারস্ট্যান্ডিং হাউ অর্গানাইজেশনস ম্যানেজ পিপল, যে অর্গানাইজেশনরা কিভাবে মানুষকে ম্যানেজ করে এটা নিয়ে আলোচনা করে। এখন পর্যন্ত মনে হচ্ছে সিটাই কারেক্ট হওয়ার আনসার সম্ভাবনা বেশি। আমরা দেখতে থাকি। আইকনোক্লাস ফেস এলিয়েনেশন এন্ড ফেইলিয়ার, যে আইকনোক্লাসদের সাধারণত দেখা যায় এলিয়েনেশনের শিকার হতে হয় বা ফেলিয়ারের শিকার হতে হয়। এলিয়েনেশন মানে কি? এলিয়েনেশন শব্দটা আসছে এলিয়েন শব্দ থেকে। এলিয়েন শব্দের একটা অর্থ আমাদের কাছে পরিচিত, সেটা হলো ভিন গ্রহের প্রাণী। তবে এলিয়েন শব্দের মূল মূল অর্থ হচ্ছে অপরিচিত, অপরিচিত বা স্ট্রেঞ্জার। তো এলিয়েনেশনের শিকার হয় মানে কি, তাকে অপরিচিত মানুষের মতো তার সাথে আচরণ করা হয় আইকনোক্লাস্টের সাথে। কারণ আইকনোক্লাস্ট দেখা যায় যে কোনো ধরাবাঁধা নিয়ম মানে না, তো কেউই আসলে তার বন্ধু হতে চায় না, কেউই তার সাথে একমত হতে চায় না, এবং ফেলিয়ার। এবং স্বাভাবিকভাবে তারা যেহেতু ধরাবাঁধা নিয়মের বাইরে গিয়ে নতুন নতুন জিনিস চেষ্টা করে, নতুন নতুন আইডিয়া তৈরি করে, তাদের অনেক বেশি ভুল ভ্রান্তি হয়, ফেলিয়ার হয়, বাট ক্যান অলসো বি এ মেজর অ্যাসেট টু এনি অর্গানাইজেশন। কিন্তু তারা আবার যে কোনো সংগঠনের ক্ষেত্রে তারা মেজর অ্যাসেট হওয়ার সম্ভাবনা রাখে। এই যে অ্যাসেট শব্দটা আমরা এতক্ষণ পেলাম, ইট ইজ ক্রুশাল ফর সাকসেস ইন এনি ফিল্ড টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য আইকনোক্লাস্টিক মাইন্ড ওয়ার্কস, যে আইকনোক্লাস্টিক মাইন্ড বা একজন আইকনোক্লাস্টের মন আসলে কিভাবে কাজ করে, তার চিন্তা ভাবনা কিভাবে কাজ করে, এইটা খুবই গুরুত্বপূর্ণ, ক্রুশাল ফর সাকসেস ইন এনি ফিল্ড, যে কোনো ফিল্ডেই সাকসেসফুল হওয়ার জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডিটা আনসার হবে না, কারণ ডিতে বলছে যে ক্রিটিসিজম এবং রিজেকশন হয়, এটা সত্য, ক্রিটিসিজম এবং রিজেকশন হয়, কিন্তু ক্রিটিসিজম এবং রিজেকশন হয় এটার কারণে তো আসলে আইকনোক্লাস্টটা অ্যাসেট না। এটার কারণে তো কেউ অ্যাসেট হতে পারে না। এটা তো অনেক পাগলেরও ক্রিটিসিজম হয়, রিজেকশন হয়, খারাপ মানুষেরও ক্রিটিসিজম হয়, রিজেকশন হয়। তো এই কারণে তো তারা অ্যাসেট হয়ে যায়নি। সো অ্যাসেট হওয়ার আসলে কোনো কারণ এটা না, এটা কিন্তু লজিক্যালি মেক সেন্স করতেছে না। ইতে দেখি ইনভলভস আন্ডারস্ট্যান্ডিং হাউ অর্গানাইজেশনস ম্যানেজ পিপল, না এটাও কোনো পাই নাই। এটা ই আনসার হলে হতো 39-এর আনসার হওয়ার সম্ভাবনা ছিল, বাট 39-এর আনসার তো আমরা বি দিছিলাম। সো 40 এর একটা অপশনই বাকি, সেটা হচ্ছে সি। দেখেন এখানে কিন্তু আমরা, যেহেতু এমসিকিউ স্টাইলে এটা সলভ করা যায় বা এমসিকিউ এর সাথে এটার অনেক বেশি সাদৃশ্য, এটা কিন্তু আমরা চাইলে এই যে অ্যাবডাকটিভ রিজনিং এর মাধ্যমে সলভ করতে পারি, অ্যাবডাকটিভ ইনফারেন্স অথবা প্রসেস অফ এলিমিনেশন, প্রসেস অফ এলিমিনেশন, এগুলোর মাধ্যমে আমরা সলভ করতে পারি। তো এটা কি যদি মনে না থাকে তাহলে কাইন্ডলি প্রথম পর্বটা আবার দেখে নেবেন, রিডিং ক্লাসের রিডিং সেকশনের প্রথম ক্লাসটা। আচ্ছা, তো আমরা আনসার পেলাম এ বি সি। খুবই মজার একটা জিনিস, 38-এর আনসার হচ্ছে এ, 39-এর আনসার হচ্ছে বি, এবং 40-এর আনসার হচ্ছে সি।